আপনি জানেন যে 4টি কমিশন আজ তাদের প্রস্তাবনা দিয়েছে, সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করছিলাম। রাজনৈতিক দলের লেজুড় ভিত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ করেছে, বিশেষ করে ছাত্র, শ্রমিক, পেশাজীবী, শিক্ষক, এই সংগঠনগুলো কোনো রাজনৈতিক দলে থাকা যাবে না। কিন্তু বর্তমান যে রাজনীতি, সেখানে আপনার দল বা অন্য যাই দলগুলি, তাদের তো এ ধরনের সংগঠন আছে। আপনি কি মনে করেন এটি ইতিবাচক ধারায় ফেরার একটা ইঙ্গিত? সবাইকে শুভেচ্ছা, আমাদের দুই বড় ভাই আলোচক তাদেরকেও শুভেচ্ছা। নির্বাচন কমিশনের বর্তমান আইনের যে বিধিবিধান আরপিওতে, সেখানেই কিন্তু বলা আছে যে শ্রমিক এবং ছাত্র সংগঠন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হবে না, এটা পরিষ্কার বলা আছে। কিন্তু কোনো দলই সেটা আসলে মানে না। সব দলই মানে মাদার সংগঠন থেকেই ছাত্র সংগঠনগুলোকে বিশেষ করে ডিল করে থাকে। আর শ্রমিক সংগঠন 60, 70 কিংবা 80-র দশক পর্যন্ত আসলে রাজনীতিতে শ্রমিক সংগঠনের যে প্রাধান্য কিংবা আধিপত্য বলেন ছিল, এখন কার্যত এটা খুব বেশি নাই। তারপরেও শ্রমিক সংগঠন ওই রাজনৈতিক মূল দল দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো সেই ক্ষেত্রে বিশেষ করে গত আপনার 28-29 বছর, তো আপনার 28-29 না, 28 বছর পরে আমি 2019 সালে সুযোগ পেয়েছিলাম নির্বাচনের। কিন্তু 3 দশক ধরে তো কোনো ছাত্র সংসদ নির্বাচন নাই। আর ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি নিয়মিত হতো, তাহলেও এই দলগুলোর যে লেজুর ভিত্তিক টাইপের যে ছাত্র রাজনীতি, এখানে একটা বড় পরিবর্তন আসতো। যদিও আইনে আছে, প্রতিপালন করা হয় নাই। সেখানে নির্বাচন কমিশন আবার এবং সংস্কার কমিশন আরও নতুন কিছু অ্যাড করে বলেছে পেশাজীবী সংগঠনও। এটা যদি বাস্তবায়ন করা যায়, এটা খুবই প্রয়োজন এবং এটা দরকার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধরেন এই সরকারি চাকরিজীবী সাধারণত তারা রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারে না। কিন্তু আপনার ধরেন আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন থাকে সাচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চিকিৎসা ফালাইয়া বঙ্গবন্ধুর জন্মদিন, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন, এটা পালন করে। আবার ধরেন বিএনপিপন্থী আছে ডক্টর অ্যাসোসিয়েশন অফ ড্যাব, বিএনপি ক্ষমতায় গেলে তারাও সেটা করবে। জামাতের আছে আবার ন্যাশনাল ডক্টরস ফোরাম, সম্ভবত NDF, এরকমই একটা নাম। তা সরকারি চাকরি করেও তারা কিন্তু এই নামে বেনামে এই সংগঠন করছে। এবং কেন? শুধুমাত্র রাজনৈতিক পরিচয় বা পদকে ব্যবহার করে দল ক্ষমতায় থাকলে যেন ভালো ভালো জায়গায় পোস্টিং নেওয়া যায়। এছাড়া কিন্তু প্রকৃত অর্থে এই পেশাজীবী সংগঠনগুলো, ইনক্লুডিং শিক্ষক সমিতি, শিক্ষকদের তো শিক্ষক সমিতি আছে, সেখানে রেগুলারলি নির্বাচন হয়। সেখানে নীল দল, সাদা দল, আবার আপনার কমলা, বেগুনি, শিক্ষকদের মধ্যে তো এই রং থাকা উচিত না। এই রঙের কারণে কিন্তু তারা তাদের সম্মানটা হারায়। যখন একজন শিক্ষার্থী দেখে যে সে একটা রাজনৈতিক দলের স্পষ্ট একটা মতাদর্শের দিকে তার মানে অবস্থানটা, তখন অন্য মতাদর্শের লোকেরা তো তাকে আপন ভাবতে পারে না। তো এটা যদি করা যায়, এটা যুগান্তকারী হবে। এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এটা একটা যুগান্তকারী সরকার। এই সরকার অন্যান্য সময় যে 3 মাসের কেয়ারটেকার হয়, সেরকম না। এই সরকারের প্রতি মানুষের যে একটা জনপ্রত্যাশা ছিল যে রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশে যেন শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদের মতো ভবিষ্যতে কোনো দৈত্য দানবীয় ব্যবস্থা গড়ে না উঠে, তার জন্য আমাদের বেশ কিছু সংস্কার, 4টি কমিশন আজকে সংস্কার দিয়েছে। সবচেয়ে ধরেন এই সংবিধান এবং নির্বাচন কমিশন যেই সংস্কার প্রস্তাবনা দিয়েছে, জাতীয় সংসদের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছরে আনা, অত্যন্ত চমৎকার কিন্তু প্রস্তাব। কারণ বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ক্ষমতার সাথে দুর্নীতি একটা ওতপ্রোতভাবে জড়িত। আর এখান থেকেই হচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করার একটা প্রবণতা তৈরি হয়। সেক্ষেত্রে এটাকে যদি 1 বছর কমিয়ে আনা, যেটা খুব ভালো। কারণ একটা দল ইলেকশনে যদি জিতে, সে 5 বছর পরে হলেও জিতবে, 4 বছর পরে হলেও জিতবে। এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু 4 বছর পর পর ইলেকশন হয়। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা, এবং সেখানে আনুপাতিক হারে ইলেকশন, নিম্নকক্ষে না হলে উচ্চকক্ষের কথা বলা হয়েছে। এগুলো আমরাও দীর্ঘদিন ধরে বলে আসছি, যদি হয় ভালো। এবং সবচেয়ে আরও কিছু চমকপ্রদ এবং যুগোপযোগী সংস্কার, যেমন একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, এটাও কিন্তু ভালো আইডিয়া। কারণ যখন আপনি একটা দলের প্রধান হিসেবে, তখন কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিটা দলীয় গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গেলে দলীয় দৃষ্টিভঙ্গি পরিহার করতে হয়। সেক্ষেত্রে এটাও ওনারা প্রস্তাব করেছেন, এটাও খুব ভালো। আরেকটি জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি 70 অনুচ্ছেদ, যেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা, সেখানে শুধুমাত্র অর্থ বিল ব্যতীত সব কিছুতেই সংসদ সদস্যদের স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা এটা পরিষ্কার করেছে। যেমন ধরেন সামনে রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোটে, এটা এক প্রকারের সরাসরি ভোটই, ইলেকটোরাল কলেজ ভোটের কথা যে বলা আপনার হয়েছে। যদি আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং
নির্বাচিত অন্যান্য যে স্থানীয় সরকারের যারা আছে তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এখন ওই ৭০ নম্বর অনুচ্ছেদ না করলে তাহলে তো দল যদি তার দলের বিরুদ্ধে ক্যান্ডিডেট ভোট দেয় তাহলে তো তার বিদ্যমান আপনার অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্য পদ চলে যাওয়ার মতো উপক্রম হবে। সেক্ষেত্রে এইটা দীর্ঘদিন ধরে আলোচনা চলে, হ্যাঁ অর্থ বিলটা ব্যতীত অন্য জায়গায় তাদের ফ্রিডমটা দেওয়া উচিত। যেই কারণে এটা না হওয়ার কারণে কিন্তু সংসদকে আমাদের হা না ভোটের সংসদ বলা হয়েছে। এবং সংসদের উচ্চকক্ষে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম গ্রাজুয়েশনের কথা বলা হয়েছে, কিন্তু আমার মতে নিম্ন কক্ষেও একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। নিম্ন কক্ষে দিছে কিনা আমি পুরোপুরি দেখতে পারিনি, কিন্তু উচ্চ কক্ষে দেখলাম যে দিয়েছে গ্রাজুয়েশন লেভেলের। এখানে অনাস্থা ভোটেও থাকা উচিত ছিল কিনা অর্থ বিলের সঙ্গে? অনাস্থা ভোটেও যদি একই এই বাধ্যবাধকতা না থাকে তাহলে সংসদ সদস্যরা, আপনি জানেন যে তৃতীয় বিশ্বের দেশে বাংলাদেশে যে অবস্থায় এমপিরা সংসদ সদস্যরা এক দল থেকে আর এক দলে চলে যাওয়া এবং যে কোনো বিষয়ে অনাস্থার যদি সুযোগ তৈরি হয় সেখানে তারা তো দলের বিরুদ্ধে চলে যেতে পারে। এখানে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয় তাহলে এটা ডিফিকাল্ট, তাহলে আপনার উচ্চ কক্ষেও আপনাকে হাঁটতে হবে, নিম্ন কক্ষেও হাঁটতে হবে। আর উচ্চ কক্ষের যে কাঠামো তারা বলছে 50% প্রাপ্ত ভোটের অনুপাতে রেশিওতে আপনি প্রতিনিধি দেবেন, আর 50% দেবে আপনার সিলেকশনের মধ্যে বলা আছে সমাজের বিশিষ্ট নাগরিক, শিক্ষক, এনজিও কর্মী, উন্নয়ন কর্মী, নারী। তার মানে 50% কিন্তু ওই গতানুগতিক রাজনীতির বাইরের লোক, এবং তাদের সাথে এই কনভেনশনাল পলিটিশিয়ানদের এক জায়গায় পৌঁছাতে ডিফিকাল্ট হবে। আবার নিম্ন কক্ষ থেকে আবার উচ্চ কক্ষে, যেখানে উচ্চ কক্ষে হচ্ছে সব দলের প্রতিনিধি থাকবে, নিম্ন কক্ষে তো কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠ থাকতে পারে, সেখানে এইটা খুব সহজ কাজ হবে না যে আপনার ওই অভিশংসন করানোটা, কিংবা পাকিস্তানে যেভাবে ইমরান খানকে আপনার পার্লামেন্ট ক্ষমতাচ্যুত করেছে ওই প্রক্রিয়াটা ডিফিকাল্ট হবে। নিম্নকক্ষে যেমন সংসদ সংখ্যাও বাড়ানো হয়েছে, 400 করা হচ্ছে, সেটি একটি বিষয়। আমি একটি সংবিধান সংস্কারে যেতে চাই, যেখানে মূল নীতি যে 4টি ছিল সেখান থেকে 3টিকে বাদ দিয়ে নতুন আরও 4টি অর্থাৎ 5টি নীতি নেওয়া হয়েছে। আক্ষরিক অর্থে কি খুব বেশি পরিবর্তন মনে হয় যে আগের 4টির সাথেই এই যে নতুন যেগুলো দেওয়া হয়েছে? আমি একটু যদি পড়ে শোনাই আপনাকে। নতুন দেওয়া হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। আগে ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। না, এটা এই যে প্রথম দিছেন এইটি তো মুক্তিযুদ্ধের সময় প্রকৃত আপনার ঘোষণাপত্র ছিল, আপনার এই প্রবাসী সরকারের যে প্রোক্লামেশন, সেখান থেকে এটাই ছিল যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যের গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এটাই ছিল মুক্তিযুদ্ধের বেসিক স্পিরিট। পরে সংবিধানে তারা সমাজতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতা এটা পরবর্তীতে দিয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের ওইটাই ছিল মূল কথা। সেটা তারা ৭২-এর সংবিধান নিয়ে যেহেতু বিশেষ করে বর্তমান প্রজন্ম একেবারেই যৌক্তিক একটা আপত্তি তুলছে, সেখানে আমি মনে করি যে ৭২-এর সংবিধানকে কাউন্টার করার জন্য মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শকে এখন ইনকর্পোরেট করা সময়ের দাবি। সেটা এটার মাধ্যমে আসলে শুধুমাত্র শাব্দিক পরিবর্তন হলো না, একমাত্র সাম্য এবং মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, 3টি তো সমাজতন্ত্রতেই কভার করে। ঠিক আছে, তারপরেও আপনার এর পাশাপাশি তো আরও কিছু আপনার সংস্কারের কথাও বলা হয়েছে। বিশেষ করে ধরেন এই যে আমরা যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে কিন্তু এই প্রজাতন্ত্রের এই শব্দটারও পরিবর্তন করতে চাচ্ছে। এটা খুব বিগ চেঞ্জ না হলেও এগুলোর এই গণ অভ্যুত্থানের স্পিডের সাথে এটার একটা মিনিং আছে, যে এই রকমের একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র একটা বৃহৎ আকারে সংস্কার হয়েছিল। সেখানে কনস্টিটিউশনের মূল ভ্যালু সেটা মানে নতুন করে সংযোজন বিয়োজন হয়েছে। সেটা আমি মনে করি যে সময়ের দাবির সাথে যায়। বিশেষ করে সংবিধান সংস্কারের আরও বেশ কিছু প্রস্তাবনা আছে। আমি আরেকটু আপনার সাথে যোগ করি, সেটা যে আপনি তরুণ এবং বাংলাদেশের তরুণদের আইডল হিসেবে ডাকসু ভিপি নির্বাচিত হয়েছেন, তারপরে একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন এবং সেটিও বাংলাদেশে সাড়া ফেলেছেন। তরুণ নেতৃত্বকে নিয়ে আসার জন্য 10% সুপারিশ করা হয়েছে এবং প্রার্থী হওয়ার বয়স 21 করার সুপারিশ করা হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা যৌক্তিক। অনেক দেশই আছে আপনার 21-এ তো অনেকের পড়াশোনাই শেষ হয় না। না, এখনকার বর্তমান যে শিক্ষা কারিকুলাম 21-এ কিন্তু অনেকের হয়ে যায়, এবং বাইরের অনেক দেশই আছে। এখন ওটা রেখেছে একটা ন্যূনতম, সবাই তার মানে 21 বছর বয়সী সংসদ সদস্য হবে এমনটা তো না। এখন ধরেন আমরা বিশেষ করে এই রকমের যদি এখন 25 আসে, 25 আমরা অল্প কয়েকজনকে হয়তো দেখবো, বা এই ধরনের তো না। এই সময় আবার এই সময়ে যে তরুণদের দেশের প্রতি আত্মত্যাগ, তাদের যে সংগ্রাম, সে সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে
তাদের একটা অংশগ্রহণ এটা সময়ের দাবি ছিল, সেটাকে হয়তো প্রাধান্য দিয়ে আমরাও বলেছি 21 করা হয়েছে। ভোটারের কথা আমরা বলেছিলাম যে যেই তরুণরা তাদের জীবন বাজি রেখে জীবনকে তুচ্ছ করে তারা এই মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়লো, আগামী রাষ্ট্র পরিচালনা তাদের পার্টিসিপেশন থাকা দরকার। যে বৃহৎ জনগোষ্ঠী তাদের আপনার সরকার গঠনে একটা ভূমিকা থাকা দরকার। সেই জায়গা থেকে ভোটারও আমরা 17 দাবি জানিয়েছিলাম, 17 ফাইনাল হচ্ছে কিনা আমরা জানি না। এই আলটিমেটলি যে প্রতিবেদনগুলো দিয়েছে এটা সুন্দর যৌক্তিক সময়োপযোগী প্রস্তাবনা দিয়েছে, এটা কিন্তু ফাইনাল না। এটা আবার এই এখন আলোচনা হবে সরকার রাজনৈতিক প্রধান দলের সাথে। বা সরকার উপদেষ্টারা একটা প্রতিনিধি, তারা আবার বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে যতটুকু করা যায় ততটুকু তারা সংস্কার করবেন।